আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে আপনার সেল রেফারেন্স। আপনারা প্রিভিয়াসলি দেখেছেন যে একটা সেলের মধ্যে ফর্মুলা লিখে ওই ফর্মুলাটা যখন ড্র্যাগ করে দেই আমরা, তখন কি হয়, সিমিলার ফর্মুলা সবটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যায়, রাইট? মনে করেন যে একটা এক্সেল ফাইলের মধ্যে স্লাইডটা শো করে দেই তাহলে বুঝতে পারবো যে আসলে পুরোটা দেখা যাচ্ছে বোর্ডের এই পর্যন্ত আসছে। আচ্ছা আচ্ছা, বোর্ডের অবস্থা নাড়াই যাবে। সো মনে করেন যে আমরা আগে শিখেছি ওইটাকে একটু বলি। যে মনে করেন যে এখানে কিছু মার্কস দেওয়া আছে, বা মনে করেন যে এইগুলো সব কিছু ভ্যালু, এগুলিকে কি চাইছেন আবার আপাতত দেখার দরকার নেই। আমার টার্গেট হচ্ছে যে সবগুলিকে আপনি যোগ করে এই ঘরটায় বসান, ঠিক আছে? এই ঘরটায় যখন আপনি বসাবেন তাহলে আপনি কি ফর্মুলা ইউজ করবেন? মানে যোগের জন্য সাম ফর্মুলা ইউজ করবেন, তাই না? তাহলে আপনারা আগে দেখেছেন যে এখানে আপনারা যদি লেখেন যে ইকুয়াল টু সাম, তারপর হচ্ছে সামের উপর ডাবল ক্লিক করছিলাম আমরা, তারপরে এই সেলগুলিকে সিলেক্ট করে দিচ্ছিলাম, ঠিক আছে? তাহলে C4 থেকে H4, দিস ইজ C4, তাই তো? থেকে H4 এন্টার করে দিলেন। এন্টার করে দিলে আপনার যোগফল আসছে 549। তো এখন আপনি যদি এইটা নিয়ে কর্নারে এইখানে কার্সরটা নিয়ে আসেন, তাহলে দেখেন প্লাস সাইনটা একটা চিকন একটা ব্ল্যাক কালারের প্লাস সাইন হয়েছে, তাই না? এরকম অবস্থায় কার্সরটাকে আনতে হবে। তার মানে আপনি এইখানে কর্নারে যে একটা বক্স মতো দেখতে পাচ্ছেন ছোট, এইটার উপরে মাউসের কার্সরটা আনলেই কার্সরটা এরকম আকারে ধারণ করবে। দেন আপনি এটাকে ক্লিক করে, মাউসকে ক্লিক করে যদি এটাকে ড্র্যাগ করে দেন, যতদূর দিবেন ততদূর পর্যন্ত রেসপেক্টিভ চলে আসবে। এবং আপনি দেখেন যে এখানে যদি আপনি ফর্মুলাগুলি দেখতে চান, তাহলে এই যে লাস্টের এই সেলটায় আমরা লিখেছিলাম C4 থেকে H4, এগুলি খেয়াল করেন না, শুধু এটা খেয়াল করেন। C4 থেকে H4 আমরা লিখেছিলাম, বাকিগুলি C5 থেকে H5 মানে 5 নম্বর লাইন। রিলেটিভ যেই সেলটাকে যোগ করার কথা, অটোমেটিক এক্সেল সেই সেলটাকে যোগ করছে। সেম ভাবে দেখেন যে 9 লাইনে, তাহলে C9 থেকে H9 হয়ে যাচ্ছে, মানে C থেকে H যে রেঞ্জটা দিয়েছিলাম এটা অটোমেটিক এক্সেল 9। দিস ইজ কল্ড রিলেটিভ রেফারেন্স। আজকে আমরা শিখব হচ্ছে আপনাদের সেল রেফারেন্স। এখন যদি তাহলে যদি মাইনাস কি করব? জি জি বলেন। স্যার যদি মাইনাস থাকতো, মানে মাইনাস করতে বলতো যে কার সাথে মাইনাস করব? ওই যে এগুলা ধরেন প্রথম দুইটা সেল সেম মনে করেন এই যে পাশে এগুলি যেমন দেখতেছিলেন, তো পাশেগুলি আবার খেয়াল করেন, এখানেও আমরা ফর্মুলা লিখেছিলাম। তো এভারেজের ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখছিলাম C4 থেকে A4, বাকিগুলিতেও দেখেন C থেকে F আসছে, 4 এর জায়গায় 5 হইছে, তারপর 6 হইছে। কখনো এটা জাম্প করে 4 থেকে 6 হবে না পরের লাইনে, ধাপে ধাপে 4 5 6 এভাবেই পারবে, A B C এভাবেই পারবে। আপনি দেখেন যখন এই পাশ থেকে এই পাশে নেবেন, G এর পরে H হবে। আপনি একটা কলাম যদি মাঝখান থেকে মুছে দেন, পরের H কলাম অটোমেটিক এই কলামের জায়গায় চলে আসে। খেয়াল আছে না এগুলি? আপনি যদি এখান থেকে দুইটা লাইন ধরেন, 4 নম্বর লাইনটা, এটা 4 নম্বর লাইন, এটাকে যদি মুছে দেই, তাহলে এই 5 নম্বর লাইন চলে আসবে 4 এ। মানে এই যে 1 4 সিকোয়েন্সটা কখনো ব্রেক হবে না। ইভেন ABCD সিকোয়েন্সটাও কখনো ব্রেক হবে না। আপনি মাঝখান থেকে এক একাধিক কলামকেও যদি মুছে দেন, পরের কলামগুলি ওই কলামের নামে রিপ্লেস হয়ে যাবে, ভ্যালুস সেম থাকবে। ইভেন ফর্মুলাগুলিও চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি যদি এখান থেকে ফর এক্সাম্পল একটা কলাম এখান থেকে মুছে দেই, কলামকে মুছার সিস্টেম হচ্ছে রাইট ক্লিক করে এখানে ডিলিট দিবেন। তাহলে দেখেন যে C4 থেকে H4 নিছিলাম না, এখন C4 থেকে G4 হয়ে গেছে। একটা কলাম এদিকে চলে আসছে, তার মানে একটা কলাম যে কমে গেছে। তাহলে দেখেন এই যে কলাম ছিল H এ আমরা ফর্মুলা লিখছি না, H পর্যন্ত ডেটা ছিল, I এ যে ফর্মুলা লিখছিলাম, দেখেন আনডু করে দিচ্ছি আবার। আনডু করলে দেখেন ফর্মুলা লিখছিলাম কিন্তু I তে ফর্মুলা লিখেছিলাম, ফর্মুলার মধ্যে ছিল আমার H পর্যন্ত, এখান থেকে H পর্যন্ত। মাঝখান থেকে যদি দুইটা কলাম এখন মুছে দেই, তাহলে এইটা কি হবে বলেন তো? দুইটা কলাম যদি মনে করেন যে আমি যে কোনো দুইটা কলাম মুছে দিলাম, কোন দুইটা? যে কোনো দুইটা, এই দুইটা মুছে দিলেন, তাহলে এই যে C4 থেকে কি লেখা থাকবে? C4 কলম
এইচ এর থেকে C4 স্যার তখন তো এই দুটো চলে গেলে তো অটোমেটিকলি না এই H টা F হয়ে যাবে না, H টা F হয়ে যাবে, রাইট? আবার হচ্ছে I টা হয়ে যাবে G। মানে সহজ কথায় দুইটা কলাম আপনি মুছে দিচ্ছেন না, তাহলে দুই আগায় আসবে, H এর বদলে হয়ে যাবে G F, তাহলে F4 হয়ে যাবে, C4 থেকে F4 হয়ে যাবে, C4 থেকে H4, তাই না? দেখেন আমি মুছে দিই এবং বাকি ফর্মুলা গুলিও সেম, দুইটা কলামে দিব। দেখেন এখানে ফর্মুলা চলে আসছে C4 থেকে F4 এবং বাকিগুলিও সব সেম ভাবে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তার মানে এক্সেল একটা অটোমেশন সিস্টেম, যেটার মধ্যে আপনি একবার সেলকে দেখে ফর্মুলা লিখে দিলে এবার আপনি মাঝখান থেকে মুছে দিলেও ও বুঝবে যে এটা মুছে দিয়েছে, তার মানে আমাকে ফর্মুলাটা আপডেট করে নিতে হবে। এখানে কিন্তু H4 থেকে যায়নি, দেখেন আমি কিন্তু এখানে কিছু করিনি, আমি সাডেনলি মাঝখান থেকে দুইটা কলাম মুছে দিছি, এনি 2 বা এনি 1 5 যে কোনো সংখ্যা হতে পারে, আপডেট হয়ে যাবে। আচ্ছা, এইটুকু ছিল আপনাদের রিক্যাপ। আজকের যেটা পড়া সেটা হচ্ছে আমরা সেল রেফারেন্সের কথা বলছিলাম। সেল রেফারেন্স আচ্ছা, সেল রেফারেন্সের মধ্যে ক্লাসিফিকেশন হচ্ছে নাম্বার 1 রিলেটিভ রেফারেন্স, মানে রেফারেন্স 2 হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স, আর 3 হচ্ছে মিক্সড। রিলেটিভ এবং অ্যাবসলিউট দুইটার সমন্বয় যেটা সেটা হচ্ছে মিক্সড। এবার আমরা এতক্ষণ যে एग्जांपलটা দেখলাম দ্যাট ইজ দা রিলেটিভ রেফারেন্স, মানে রিলেটিভলি ভ্যালু 1 বাই 1 ইনক্রিজ হওয়াটাই রিলেটিভ রেফারেন্স। আরো একটা एग्जांपल দিয়ে যদি দেখতে চান তাহলে আরেকটা एग्जांपल দিয়ে দেখাই। রিলেটিভ রেফারেন্স খেয়াল করেন, রেফারেন্স হচ্ছে শুরু কথা হচ্ছে সেল রেফারেন্স কি? সেল রেফারেন্স হচ্ছে একটা সেলের ফর্মুলা লিখে সেই ফর্মুলাটাকে যখন আমরা অন্য সেলের উপর অ্যাপ্লাই করতে চাই তখন যে ফিল হ্যান্ডেল দিয়ে ড্র্যাগ করি এবং ড্র্যাগ করলে যে সবগুলি সেলের ফর্মুলা চলে আসে, দিস ইজ কল্ড রেফারেন্স। দিস ইজ কল্ড সেল রেফারেন্স। তো যেমন মনে করেন আপনাকে রিলেটিভ রেফারেন্সের एग्जांपल দেখছেন, ইউ আর ওয়াচিং রিলেটিভ রেফারেন্স। তো রিলেটিভ রেফারেন্সে আপনাকে এরকম একটা টেবিল দিয়ে দিলাম ডেটা, যে আপনাকে কিছু প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রাইস বলে দিয়েছি। মনে করেন সেল, আজকে আপনার সেল হয়েছে এটা, যে এই পরিমাণ কোয়ান্টিটি সেল হয়েছে এবং প্রত্যেকটা ইউনিট প্রাইস এত দেওয়া আছে, ঠিক আছে? আপনি টোটাল সেল অ্যামাউন্ট বের করবেন। তো আমরা যখন প্র্যাকটিস করি তখন এখানে ছোট করে 4টা ডেটা নিয়ে কাজ করতেছি। এখানে যদি 4 লক্ষ ডেটাও থাকে তাহলে ব্যাপারটা সেম এক্সেলের জন্য, আলাদা কিছু না। মানে বিরাট বড় একটা টেবিল হয়ে গেছে দেখেই আমি এখানে তো 4টা দেখে আপনি বলছেন তো ম্যানুয়ালি গুণ করে দিতে পারেন ক্যালকুলেটর টিপে। কিন্তু যখন 4 লক্ষ ডেটা দেওয়া হবে তখন আপনি বিরক্ত হয়ে যাবেন যে এতগুলি ডেটা কতক্ষণ ধরে রাখবো। সেটাই ফর एग्जांपल স্যার এটা বলতে থাকবে না যে যোগ করব না বিয়োগ করব না কি করব, আপনি তো বুঝতেই পারছেন। আপনাকে কি এটা বলে দিতে হবে এখানে যোগ না বিয়োগ? এটা তো যোগ করতে হবে না, এটা গুণ করতে হবে। আরে বাবা রে, কি তাহলে কোন দিকে? 1.5 আপনাকে বললাম কি এতগুলি কোয়ান্টিটি বিক্রি হয়েছে, প্রত্যেকটার প্রাইস এত টাকা, তাহলে আমার টোটাল কত টাকার ব্রেড বিক্রি হয়েছে, দেন টোটাল কত টাকার বাটার বিক্রি হয়েছে, দেন সেইগুলি যোগফল করলে আমার অল ওভার কত টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে, তাই না? তাহলে এই एग्जांपलটা থেকে যদি আপনি এরকম বের করার চেষ্টা করেন তাহলে আপনি কি করবেন, এখানে ইকুয়াল টু কি লিখবো, এই সেলটা ইনটু মাল্টিপ্লাই হ্যাঁ মাল্টিপ্লিকেশন, হ্যাঁ এই যে এরকম স্টার টাইপের। আমার কি বলতো আবার হিব্রু ভাষা কি হয়েছে বুঝতে পারছি না। ডলার পাওয়া গেছে। আচ্ছা, সো ইনটু সিম্পল, এখানে কোনো ফর্মুলা আমরা ইনক্লুড করলাম না, জাস্ট অপারেটর। এই যে দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলি কিন্তু আপনাদের একদম শুরুর দিকে শিখেছিলাম, এইগুলিকে বলে অপারেটর, তাই না? মানে যেগুলিকে দিয়ে নাম্বার অফ ভ্যালুস কে ক্যালকুলেশন করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, পার্সেন্টেজ বের করা, গ্রেটার দ্যান লেস দ্যান বের করা, এটসেট্রা, এইগুলিকে বলা হয় অপারেটর। তাহলে এখানে আমরা কোনো ফাংশন ইউজ করিনি। ফাংশন কোনটা? যে সাম, এভারেজ, কাউন্ট, এগুলো হলো ফাংশন।
এখানে কিন্তু সেরকম কিছু লিখিনি, বাট ইকুয়াল টু কম্পালসারি। আমরা বলেছিলাম ফাংশন লিখি আর না লিখি ইকুয়াল টু দিয়ে শুরু করতেই হবে, আদারওয়াইজ ওইটা কোনো মিনিং থাকবে না। আপনি যদি এখানে ইকুয়াল টু না লিখেন তাহলে কি আসবে রেজাল্ট? b2 * c2 লেখা হিসেবে থেকে যাবে। মানে ধরে নেবে ওটা একটা টেক্সট আপনি লিখছেন, একটা কিছু টেক্সট লিখেছেন, যখনই ইকুয়াল টু দিবেন তখনই সে ক্যালকুলেশন করতে যাবে। তাহলে এখানে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে এটার গুণফল চলে আসছে যে 2 * 1.5। ছোট ছোট সংখ্যা রাখা হয়েছে এই জন্য যাতে আপনারা মৌখিক করলেও বুঝতে পারেন। এখানে যদি বড় বড় সংখ্যাও দেন এক্সেল এর জন্য বা ক্যালকুলেটরের জন্য এটা কোনো ব্যাপার না। তাহলে এটা বের হয়ে গেল। এখন আপনি যদি এখানে এই ফিল হ্যান্ডেলের উপরে ডাবল ক্লিক করেন তাহলেও ওই টানার কাজটা হয়ে যায়। মনে করেন আমরা এতক্ষণ শেখালাম যে কি ফিল হ্যান্ডেলের উপরে কার্সরটা আনবেন, এরকম একটা প্লাস সাইন হবে কালো রঙের, তখন আপনি কি করবেন? ড্র্যাগ করে দিবেন যতদূর দরকার। এটা একটা ওয়ে তো আছেই, বাট অটোমেটিক ওয়ে হচ্ছে আপনি যদি এইখানে করে ডাবল ক্লিক করেন তাহলে যে কয়টা সেল হওয়ার কথা সেই কয়টা সেল কিন্তু হয়ে গেল। দেখেছেন? বেশি কিন্তু হয়নি। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি টানেন তাহলে আপনি চাইলে আরো 3 ঘর বেশি টেনে দিতে পারেন, যে আমি পরবর্তীতে আরো প্রোডাক্ট লিখবো, প্রোডাক্টের কোয়ান্টিটি প্রাইসও পরে লিখবো, আমি ফর্মুলা যখন লিখছি এখন ফর্মুলাটাকে একদম আমি 100 পর্যন্ত টেনে রাখি, চাইলে সেটা করতে পারেন। ইভেন আপনি যদি এখন এইখানে আরেকটা প্রোডাক্ট লিখেন, যে এই যে মতো ক্লিক করে দিয়েছি, মনে করেন আরেকটা যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, মনে করেন কি দিব, মিল্ক সাপোজ। তো মিল্ক আমার কোয়ান্টিটি মনে করেন 5টা, প্রত্যেকটা ইউনিট প্রাইস মনে করেন 3 টাকা। তাহলে দেখেন এখানেও চলে আসছে, রেজাল্ট কিন্তু চলে আসছে। আমি কিন্তু ফর্মুলা লিখি নাই, বাট এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফর্মুলাটা লেখা হয়ে গেল, আপনাদের সামনেই করতেছি কিন্তু। সো বুঝতে পারছেন যে এই যে কাজগুলি অটোমেটিক এক্সেল করে দেয়, দ্যাটস হোয়াই দিস ইজ এ ইন্টেলিজেন্ট প্রোগ্রাম। কারণ অনেকগুলো ক্যালকুলেশন আমাদের করতে হতে পারে, তো এতগুলো মানে সূত্র দেওয়া তো পসিবল না, তখন ড্র্যাগ করে দিলেই কিন্তু কিন্তু ফার্স্ট একটা বের করে নিতে হবে। এটাও মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে সিমিলার কাজ হচ্ছে। এখন যদি এরকম হয় যে কিছু ক্ষেত্রে এটার সাথে এটা যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে, তাহলে আলাদা আলাদা কাজ হয়ে গেল। আলাদা আলাদা কাজ হয়ে গেলে তাহলে কিন্তু ফর্মুলা ড্র্যাগ করলে একই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলিকে আলাদা আলাদা টেবিলে বসায় দিতে হবে আপনার কাজের সুবিধার্থে। ঠিক আছে? আর যদি এমন হয় যে কোন একটা সামারি টেবিলের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, সাধারণভাবে এরকম হয় না। কি হয় যে এই কলামের সাথে এই কলাম গুণ করে আপনি একটা বের করেছেন, এবার আমি এখান থেকে কি করলাম, আমি আমার যে এটা টোটাল সেল, তো আমি টোটাল সেলের উপরে এখানে আমি ট্যাক্স বসাবো। ঠিক আছে? ট্যাক্স বসায় আমি তার সাথে ডিডাকশন, আরো কিছু ডিডাকশন দিব, আবার অন্য কিছু কস্ট। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কলাম বাড়তে থাকে। কিন্তু খেয়াল করেন এই কলামে সব যোগফলগুলিই থাকবে, এই কলামে সকল ট্যাক্সগুলিই থাকবে, এই কলামে সকল আদার এক্সপেন্সেস গুলিই থাকবে, তারপরে এই কলামে আবার প্রফিট গুলিই থাকবে। সাপোজ আপনাকে বললো যে এত পার্সেন্ট আপনি ট্যাক্স বাদ দেন, এত পার্সেন্ট আদার এক্সপেন্স বাদ দেন, দিয়ে প্রফিটটা বের করেন। তাহলে আপনি কি করবেন? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কলাম করবেন। তাহলে আপনারা খেয়াল করছেন যে ওই কলামের মধ্যে যা লিখতেছেন ওইগুলি কিন্তু সব সিমিলার ভ্যালুই থাকছে। এই কারণে ওই অসুবিধা, আপনারা যেটা চিন্তা করতেছেন ওই রকম সিচুয়েশন আসবে না, কারণ ওই রকম সিচুয়েশন যদি আসে সেটা আরেকটা কলামেই চলে যাবে। ইভেন যদি ডিফারেন্ট থিংস কিছু হয় তাহলে আরেকটা টেবিলে চলে যাবে। আমি আরেকটা থেকে ইচ্ছা মতো শীট দিতে পারি। দেখেন এই কোশ্চেনটা আপনারা অনেকে ভুল করছেন, আপনাদের একটা এমসিকিউ আসছিল যে এক্সেলে নতুন একটা শীট কিভাবে নেয়। তাহলে আপনাদের একটা অপশন ছিল যে এইখানে প্লাসে ক্লিক করলে শীটটা নিতে হয় না। আপনারা কেউ লিখছেন কন্ট্রোল এন প্রেস করো, কেউ লিখছেন রাইট ক্লিক করো, মানে অন্যান্য অপশন যা যা ছিল এমসিকিউ তো বাকিগুলো দিচ্ছেন। কিন্তু এটা খুব সহজ একটা অপশন ছিল, অনেকবার বলা হয়েছে যে প্লাসে ক্লিক করলে নতুন একটা শীট ওপেন হয়। সো আপনারা এইটুকু বুঝতে পারলেন। তাহলে এই যে এই ক্ষেত্রে আপনারা দেখেন যে এইখানে ফর্মুলা ছিল কি, ফর্মুলাটা একটু এখানে খেয়াল করেন, b2 * c2, অথবা আমি শো করে দিচ্ছি। দেখেন যে আমি লিখেছিলাম b2 * c2, তারপরে b3 * c3, b4 * c4, যে এক ঘর করে বেড়ে নিচের দিকে গেছে দেখে আমার লাইন নাম্বার বাড়ছে। যদি আমি ফর্মুলাকে ডান দিকে ড্র্যাগ করতাম তাহলে আমার কলাম নাম্বার বাড়তো। ঠিক আছে? তখন হয়ে যেত b2 * c2। ছোট একটা एग्जांपल দিয়ে যদি আরেকটা দেখাই তাহলে মনে করেন এরকম কিছু ডেটাই আমি নেই। এরকম কিছু ডেটাই নেওয়ার পরে আপনারা এইটার হচ্ছে এখানে সাম বের করেন।
সাম বের করলাম, ঠিক আছে? এইটা সাম বের করলাম। এইবার আপনারা ফর্মুলাটা সবাই দেখেন যে এই কলামে যা যোগফল ছিল আমি নিচে বের করছি কত, A11 থেকে A15, তাই না? A11 থেকে A15 আমি যদি এই ফর্মুলাটাকে পাশের দিকে ড্র্যাগ করি, এই ফর্মুলাটাকে যখন আপনি পাশের দিকে ড্র্যাগ করবেন তখন ওইটাও পাশের দিকে যখন আমরা ফর্মুলাটাকে ড্র্যাগ করব দেখেন পাশের ঘরে যোগফল বের হয়ে গেছে, কিন্তু এদিকে A11 থেকে A15 ছিল, এখানে B11 থেকে B15 হয়ে গেছে। তার মানে আপনি একই ফর্মুলা সাম ফর্মুলা পাশের ঘরে যদি টেনে দেন তাহলে এখানে কত আসবে? C11 থেকে C15, C11 থেকে C15 বিটা দামে প্লেন থেকে B11। হ্যাঁ, তার মানে আপনারা বুঝেন যে পাশের দিকে যখন যাচ্ছেন তখন কলাম ভ্যালু এক এক করে বাড়বে, কখনো জাম্প করে বাড়বে না। আর যখন নিচের দিকে যাচ্ছেন, যেরকম উপরের এক্সাম্পলটাই দেখলেন যে আমরা পাশে পাশে যোগ করছি এবং ওই যোগফলগুলো উপর থেকে নিচে যাচ্ছি, তখন রো নাম্বার, এই যে নাম্বার 1 2 3 4 করে বাড়তেছে, ঠিক আছে? এই যে ভ্যালু 1 বাই 1 বাড়ে, দিস ইজ কল্ড রিলেটিভ রেফারেন্স। ক্লিয়ার? রিলেটিভ রেফারেন্সের জন্য আমাদেরকে কিছু করতে হয় না, এক্সেল এর মধ্যে বাই ডিফল্ট রিলেটিভ রেফারেন্স, মানে এটা কিন্তু একাই হচ্ছে, আমরা কিছু করিনি কিন্তু। তার মানে রিলেটিভ রেফারেন্স বাই ডিফল্ট সেট করা থাকে, ঠিক আছে? এবার আসুন 2 নম্বর রেফারেন্সে। 2 নম্বর রেফারেন্সে এখানে খেয়াল করেন 2 নম্বর রেফারেন্সে আপনাকে কি করেছি, আমি কিছু মেজারমেন্ট ভ্যালু দিয়ে দিয়েছি যে কিছু প্রোডাক্টের লেন্থ এবং উইডথ সেন্টিমিটারে বলে দিয়েছি। ফাইন, আপনাকে লেন্থ এবং উইডথ যে ভ্যালুগুলি আছে এগুলি ইঞ্চিতে কনভার্ট করতে বলা হয়েছে এই টেবিলে। পাশে একটা ব্ল্যাঙ্ক টেবিলও করে দিয়েছি, ইঞ্চিতে কনভার্ট করতে বলেছি। আর ইঞ্চিতে কনভার্ট করব কি করে? তা আমরা কনভার্সন রেটটাও আপনাকে বলে দিচ্ছি যে আপনি সেন্টিমিটারকে অত দিয়ে যদি গুণ করেন তাহলে ইঞ্চি হয়ে যাবে, এটাও আপনাকে বলে দিলাম। তাহলে সেন্টিমিটারকে কনভার্সন রেট মানে কি? কনভার্সন রেট মানে যেটা দুইটার মধ্যে কনভার্সনের যে রেশিওটা, ঠিক আছে? টাকা থেকে ডলারের কনভার্সন রেট কত? মানে রেটটা 126 না বা 130 যাই বলেন, তাহলে ওইটা হচ্ছে 103, মনে করেন এইগুলি হচ্ছে ডলার, এইটাকে আমি টাকায় কনভার্ট করব, ঠিক আছে? তাহলে কি করব? প্রত্যেকটাকে 130 দিয়ে গুণ দেব, ধরে নিলাম যে ডলারের রেট 130 টাকা, তাহলে প্রত্যেকটাকে 130 দিয়ে গুণ দিব, সহজ হিসাব না? তাহলে এগুলি সেন্টিমিটার, এগুলিকে ইঞ্চিতে কনভার্ট করতে গেলে কি সেন্টি থেকে ইঞ্চিতে কনভার্সনের যে রেট আছে ওইটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি গিভেন ডেটা, ওখানে ভ্যালু যা আছে, এখানে 0.3 আছে, ভ্যালু যা আছে তাই থাক, ওইটা আমাদের দেখার বিষয় না। ভ্যালু দেওয়া থাকবে, হ্যাঁ ভ্যালু তো দেওয়া আছে, মনে করেন দেওয়া থাকবে। আপনার টার্গেট কি? আপনাকে এইগুলিকে ইঞ্চিতে কনভার্ট করা। তাহলে আমরা কি করলাম, একটু আগে শিখলাম যে গুণ করে দেব, গুণ করে দিয়ে একটাই গুণ করব, সবগুলোকে ড্র্যাগ করে দেব। অ্যাজিউম দ্যাট আপনার এখানে 4 লক্ষ লাইন আছে, অ্যাজিউম। তাহলে আপনি তো একটা একটা করে করবেন না নিশ্চয়ই, তাহলে আপনার মাথায় আছে যে আমরা একটু আগে শিখলাম একটা গুণ করে দিব, সবগুলিকে গুণ দেব, সবগুলিকে গুণ, এখানে কোনো যোগ বিয়োগ তো নাই। একটা গুণ করে দিব, টেনে দিব, সবগুলি হয়ে যাবে। তাহলে দেখেন আসুন করি, ইকুয়াল টু এইটা ইনটু ডি ইনটু না না ওইটা না গুণ দেবের সাথে ইনটু ওই যে ওইটার সাথে h3 হ্যাঁ জি, তাহলে এইটার সাথে ওইটাকে গুণ করে দিলে আমার এটা চলে আসছে। আপনি এটা দেন, হ্যাঁ ঠিকই আছে যে 1 ইনটু ওইটা এত আসছে। আচ্ছা আমরা একটু আগে শিখলাম ফর্মুলাকে ড্র্যাগ করে দিতে হবে, তাহলে আমরা এটাকে যখন নিচের দিকে ড্র্যাগ করে দিব, ইঞ্চেসগুলো সব লেন্থটা বের হয়ে যাবে, এবং যখন আমি পাশের দিকে ড্র্যাগ করে দিব সবই 0, কোন রেজাল্ট আসেনি। আচ্ছা 0 কেন আসলো? তাহলে আমরা ফর্মুলাটা দেখি, তাহলে আপনি কন্ট্রোল টিল্ট প্রেস করলে ফর্মুলাটা দেখতে পারবেন। ফর্মুলাটাতে দেখেন কি লেখা হয়েছে, আমরা লিখেছিলাম B3 into H3, এখানে সবগুলো ডাইরেক্ট ইয়া বলবো মানে 0.39। হ্যাঁ এর আগের एग्जांपलটাই কি দেখছিলেন? আগের एग्जांपलটাই দেখেছিলেন যে
আগের एग्जांपलে দেখেছিলেন যে এইটার সাথে এইটা গুণ করে এইখানে বসাইছি, এইটার সাথে সিমিলারলি এইটা গুণ করে এখানে বসাইছি। এইবার কি আসছে, এইবার এই সবগুলির সাথে এইটাকে গুণ করব মনে করেন, একটা সিঙ্গেল ভ্যালু তার সাথে সবাইকে গুণ করব। যেটা গুণ করবে এটা সবগুলোর সাথে এই করতে হবে, বুঝছেন? মনে করেন যে আপনাদের সবার মার্কের সাথে 5 মার্ক বোনাস, তাহলে সবার যে মার্কস আছে তার সাথে 5 যোগ করব। আর যখন এরকম হচ্ছে তখন কি হচ্ছে যে আলাদা 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 সব প্রত্যেকের জন্য আলাদা, এর সাথে এ ক্যালকুলেট হয়ে ওখানে আসছে, যোগ বিয়োগ গুণ যাই হোক, এইটার সাথে এইটা ক্যালকুলেট হয়ে ওখানে আসছে, এইটার সাথে এইটা ক্যালকুলেট হয়ে ওখানে আসছে। কিন্তু এটা ছিল রিলেটিভ রেফারেন্স, এখানে কোনো কিছু আমাদের করা লাগেনি। অ্যাবসলিউট রেফারেন্সে আমাদের সিচুয়েশনটা এরকম হতে পারে যে অনেকগুলি ভ্যালুর সাথে সিঙ্গেল একটা ভ্যালুকে গুণ করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি অ্যাবসলিউট রেফারেন্সের ক্ষেত্রে আমরা ডলার সাইন ইউজ করি। মনে করেন A1 একটা সেল, রিলেটিভ রেফারেন্সে এটা A1, অ্যাবসলিউট রেফারেন্সে এটা লিখতে হবে ডলার A ডলার 1। ডলার A ডলার 1 মানে হচ্ছে, আচ্ছা এইটা দেখেন তার আগে একটু বুঝেন যে রিলেটিভ রেফারেন্সের ক্ষেত্রে এই যে A1 একটা সেলের অ্যাড্রেস, তাই না? এই সেলটা এই কর্নারে ফিল হ্যান্ডেল দিয়ে আপনি যদি এদিকে ড্র্যাগ করেন তাহলে পরের সেলে কি আসে? সেম অ্যানসার দিতে না, সেল অ্যাড্রেসটা কি আসে? যেমন এই যে সেল অ্যাড্রেস বলে এই যে B3 হয়ে গেছে, ও হ্যাঁ E A1 পরের দিকে যদি ডান দিকে টানি তাহলে ডান দিকে তো B আছে, C আছে, B1 তাহলে B1 হবে। আর যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে A2 হবে, A2 হবে, তাই না? এটা ছিল রিলেটিভ রেফারেন্সে। অ্যাবসলিউট রেফারেন্সের ক্ষেত্রে দেখেন, বা এটা মুছে দিই, ডলার A ডলার 1, এই ডলার সাইনটা হচ্ছে A কে ফিক্স করে দেওয়ার জন্য, মানে ডলার সাইনটা আপনি ম্যানুয়ালি কিবোর্ড থেকে টাইপও করতে পারেন অথবা ফাংশন 4 F4 প্রেস করলে ডলার সাইনটা একাই চলে আসবে কিবোর্ড থেকে, F4। আচ্ছা এইবার বলেন তো এই যে একটা সেল ডলার A ডলার 1 এটা মানেও A1, ডলার A ডলার 1 মানেও A1, বাট ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এইটা যখন আপনি এদিকে টানবেন আর এদিকে টানবেন উভয় ক্ষেত্রে A ডলার 1ই থাকবে। দ্যাট মিন্স ডলার A একটা পার্ট, ডলার 1 একটা পার্ট। এর আগে ডলার সাইন দেওয়া আছে মানে A কখনো চেঞ্জ হয়ে B হবে না, A ইজ ফিক্সড। এর আগে ডলার দেওয়া আছে মানে A কখনো চেঞ্জ হবে না, আপনি যেদিকে টানাটানি করেন। কিন্তু স্যার A1 এর পরে তো A2 আসবে, এটাই স্বাভাবিক না? মানে সেল তো আছে, ডলার সাইনের ক্ষেত্রে সাইন এটা সেই জন্যই তো আমি চাচ্ছি না চেঞ্জ হোক। আপনি যখন ডলার সাইন দেননি একটু আগে, ডলার সাইন দেননি তখন অটোমেটিক চেঞ্জ হয়েছে, এটা বাই ডিফল্ট ছিল এক্সেলে, এবং সেটাকে আমরা রিলেটিভ রেফারেন্স বলছিলাম। অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে এমন একটা সিচুয়েশন যে এরকম ওই একটা ফিক্সড ভ্যালু H3, তাহলে আমরা যতই এইটাকে ডানে বাই করি না কেন, দেখেন আপনি এই যে H3 এই ভ্যালুটাকে আপনি হচ্ছে F4 যদি প্রেস করেন তাহলে দেখেন এটা ডলার সাইন এই যে বসে গেল আগে পিছে, হ্যাঁ এই যে ডলার সাইন বসে গেল। সবগুলো আবার মুছে দিচ্ছি। মনে করেন যে এখানে আমরা যখন ফর্মুলা লিখতেছি আপনি ওই হচ্ছে ডলার সাইনটা যে কোনো সময় অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নাই। ফর্মুলা লিখলেন পরে ডলার সাইন অ্যাড করলেন তাতেও হবে, বাট ফাইনালি আপনার ডলার সাইনটা স্যার ইজ ইকুয়াল টু F4 দিলে आंसर আসবে। এই যে দেখেন কি করছি, দেখেন ফার্স্টে আমি সেল হচ্ছে কোনটা, সেল হচ্ছে গুণ করব এই যে এইখানে এই লেটারকে, তাই না? এর সাথে গুণ দিব হচ্ছে এই পাশে এই সেলটাকে, তাই না? এইবার আপনি এখানে একটা F4 প্রেস করেন, কিবোর্ডটা একটু ডিস্টার্ব আছে, ডিস্টার্ব মানে যে সিম্বলগুলি আসে না। আচ্ছা আবার করতেছি, আপনি দিবেন হচ্ছে এই যে এটা B3, ঠিক আছে, তার সাথে গুণ দিবেন হচ্ছে H3, এই যে H3, ঠিক আছে। তারপরে এখানে
এইখানে এবার আপনি হচ্ছে ফাংশন দিয়ে F4 প্রেস করবেন, তাহলে এটা $H $3 হয়ে গেল, $H $3 হয়ে গেল। সো কোথায় F4 কোথায় দিয়েছি যদি বলবেন। কার্সরটা এখানে আছে না, হ্যাঁ। কিছু করি নাই, জাস্ট আচ্ছা আচ্ছা ইন্টারপ্রেস F4 প্রেস করে জাস্ট B3 into H3 লিখলেন, হুম যেরকম লেখেন এজ ইউজুয়াল। তারপরে এইখানে যে কার্সর ছিল আর কোথাও যায়নি, জাস্ট F4 প্রেস করেছি। যদি তা বুঝতে অসুবিধা হয়, মনে না থাকে, আপনি ডিরেক্টলি টাইপ করবেন $H $3, আচ্ছা ঠিক আছে? $H $3 টাইপ করবেন, এন্টার দেন এবং দেখেন যে এইটাতে রেজাল্ট আসছে, এবার আপনি ফর্মুলাটা এই যে দেখেন এখানে দেখা যায় উপরে ফর্মুলা বারে। আপনি এটাকে যখন ড্র্যাগ করে দিবেন নিচের দিকে এবং যখন ড্র্যাগ করে দিবেন পাশের দিকে, সবগুলিতেই রেজাল্ট আসছে। তো কিভাবে রেজাল্ট আসলো আমরা ফর্মুলাটা যদি আবার দেখি, তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় H3 কিন্তু ফিক্স হয়ে গেছে। দেখেন B3 into H3 লিখছিলাম, এটা তো আমরা লিখেই দিছি। পরের লাইনে কি হয়েছে, B3 হয়ে গেছে B4, কিন্তু H3 আছে। হ্যাঁ B5 হয়েছে, B6 হয়েছে, কিন্তু H3 আছে। যার সাথে যখন ডানে গেছেন তখন B হয়ে গেছে C, 3 তো 3 আছে কারণ লাইন তো একটাই, তাহলে B3 হয়ে গেছে C3, তাহলে H3 হয়ে যেত I3, কিন্তু হয় না, H3 আছে। তার মানে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই যে আমাদের গিভেন টেবিল এই পাশে ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গিভেন টেবিলের ভ্যালুটাকে নিয়েছি, মানে এই ভ্যালুগুলির সাথে ওই কনভার্সন রেট গুণ করে এখানে আসছে, এই ভ্যালুগুলির সাথে কনভার্সন রেট গুণ করে এখানে আসছে। বুঝতে পারছেন? তো দিস ইজ কল্ড অ্যাবসোলিউট রেফারেন্স। দ্যাট মিন্স আমরা কোনো একটা ভ্যালুকে অ্যাবসোলিউট ধরে বাকি ভ্যালুগুলিকে ভ্যারিয়েবলও রাখতে পারি। আপনি যদি দুইটাই লক করে দেন, আপনি যদি এখানে কাজ করার সময় কোনো কারণে ভুল করে B3 ও লক করে দেন, তাহলে সবগুলি সেলে B3 into H3 এর যোগফলই আসবে। তাহলে B3 আমাকে লক করা যাবে না, আমাকে বুঝে বুঝে লক করতে হবে, কাকে লক করব আর কাকে লক করব না। জি একটা সেল বললো যে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করতে, আরেকটাতে বললো যে ইঞ্চি থেকে সেন্টিমিটারে আবার ইয়া করতে। আচ্ছা ফাইন। ওই তো ক্ষেত্রে মানে একটাই এক্সেল শীটের মধ্যে আর কি মানে দেখেন আপনি তো এইখানে এই সেলটার মধ্যে কি করেছেন, এটা শুধু ইঞ্চিতে আনছেন, এখন আপনি ইঞ্চি থেকে আবার যাবেন হচ্ছে সেন্টিমিটার, তাহলে আপনাকে কলাম এক করতে হবে, ফাঁকা জায়গায় করতে হবে। ফাঁকা জায়গায় কি করতে হবে, এইখানে মনে করেন যে সেকেন্ড আরেকটা কনভার্সন রেট আমি বলে দিচ্ছি যে সেন্টিমিটার থেকে ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করার রেট হচ্ছে 2.54, ঠিক আছে? 2.54 সেন্টিমিটার মানে 1 ইঞ্চি। এবার আমি যদি বলি যে এই যে ইঞ্চিগুলি আছে এইগুলিকে আপনি সেন্টিমিটারে কনভার্ট করে দেওয়া, তাহলে আমরা কি করব, এখানে পাশে আরেকটা টেবিলে লিখি ইকুয়াল টু ইঞ্চি ভ্যালু গুণ এই যে কনভার্সন রেট। H4 কনভার্সন রেটটাকে আপনি লক করে দিলেন, রাইট? তাহলে এটা আবার ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল এবং আপনি যখন এটাকে নিচের দিকে ড্র্যাগ করবেন দেখেন 1542, এই যে 1542 তে ব্যাক করেছে আবার। হ্যাঁ একটা মধ্যে পসিবল, বাট আলাদা আলাদা সেলে দেখাতে হবে, একই সেলের মধ্যে তো দেখানো যাবে না। একই সেলের মধ্যে একটা ভ্যালু আনতে পারেন। ইভেন আপনি যদি এই সেলগুলিকে পাশের ঘরেও ড্র্যাগ করেন, তাহলে ওই বি কলামে যেই ভ্যালুসগুলি ছিল ওইগুলো চলে আসবে। দেখেন 10 12 8 15, 10 12 8 15 ওখানে চলে আসছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এইটা বুঝলাম তো অ্যাবসলিউট রেফারেন্স। এবার লাস্ট ওয়ান দেখবেন, দ্যাট ইজ দ্য মিক্সড রেফারেন্স। মিক্সড রেফারেন্সের মধ্যে নতুন কোনো কনসেপ্ট না। মিক্সড রেফারেন্স ইজ দ্য কম্বিনেশন অফ রিলেটিভ এন্ড অ্যাবসলিউট। যেহেতু বুঝতে পারছেন মিক্সড, তাহলে আমরা এই রিলেটিভে কি শিখলাম খেয়াল আছে তো, এক এক করে বাড়বে, হয় নিচের দিকে গেলে সংখ্যা বাড়বে, ডানের বা বাইরের দিকে গেলে অ্যালফাবেট কমবে বা বাড়বে। মনে করেন বি তে আছেন আপনি, ডানে গেলে সি হবে, বাইরে আসলে এ হবে। আপনি 5 নম্বর 6 নম্বর লাইনে আছেন, নিচের দিকে গেলে 7 হবে, উপরে গেলে 5 হবে। উপরে গেলেও কিন্তু আবার 7 বলে দিয়েন না, ঠিক আছে? আর এখন দেখেন এর আগে তো আর যাওয়ার উপায় নাই, তাহলে এ সেল থেকে আর বাঁ দিকে আর যাওয়ার জায়গা নেই।
জায়গা না থাকলে বা এক নম্বর লাইনের উপরে আর জায়গা না থাকলে তো যেতেই পারবেন না আপনি, সেখানে কিছু করার নাই। তাহলে মিক্সড রেফারেন্সটা আসেন, এটা আজকে মোটামুটি দেখলে আমাদের এটা বুঝতে পারলেই হয় আর কি। মিক্সড রেফারেন্সের একটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। মনে করেন মিক্সড রেফারেন্সটা কেমন লাগে সেটা ফার্স্টে একটু বলি। মিক্সড রেফারেন্সটা হচ্ছে আইদার আপনি যে এখানে $A1 অথবা $A1, মানে কি, মানে হচ্ছে কলামকে লক করলাম, রোকে ছেড়ে দিলাম। দুইটা সাইড তো আমার, একটা হচ্ছে কলাম সাইড, একটা হচ্ছে রো সাইড, তাই না? তাহলে এখানে কি বলছিলেন, কলাম লক, রো লক, কেউ চেঞ্জ হবে না। এখানে কি $A1, মানে আপনি যখন একে ড্র্যাগ করবেন A কখনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু 1 তো ওপেন, সো 1 চেঞ্জ হয়ে 2 3 4 হতে পারে। আরেক রকম হতে পারে, মিক্সডেরই দুই রকম। আরেক রকম হতে পারে A কে আমি ওপেন রাখছি, 1 কে লক করে দিয়েছি, তার মানে A চেঞ্জ হয়ে B C D যা কিছু হতে পারে, বাট 1 কখনো চেঞ্জ হয়ে 2 হবে না, নেভার। যত সাইনটা সাইডে আছে, সাইন ডলার সাইনটা দেওয়া আছে, মানে ডলার সাইন মিন্স দ্যাট ইজ ফিক্সড, ফিক্সড। হ্যাঁ, ডলার সাইন মিন্স দ্যাট ইজ ফিক্সড। এখানে বোথ সাইডে ডলার সাইন দেখেন দুইবার দাগ দিয়েছি, মানে A তে ডলার সাইন দেওয়া মানে A কখনো চেঞ্জ হবে না, 1 এ ডলার সাইন মানে 1 কখনো চেঞ্জ হবে না। সো এখানে রো এবং কলাম কোনটাই চেঞ্জ হবে না। এইখানে আপনার আইদার রো অর কলাম যে কোনো একটাকে লক করছি, একটাকে ওপেন রাখছি। কোন সিচুয়েশনে এটা প্রয়োজন হতে পারে সেটা দেখেন। মনে করেন আপনাকে কিছু প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, কিছু প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, আমি আপনাদের বলছি যে জানুয়ারি মাসে 20% রিডাকশন দিব, ফেব্রুয়ারিতে 40% দিব, মার্চে 80% দিব এই সেম প্রোডাক্টে। ঠিক আছে, আপনাকে বলা হলো এটা আমার গিভেন ডেটা, যা দেখতে পাচ্ছেন এটা আমার গিভেন ডেটা, একটু আপনাকে দিয়ে দিব। আপনাকে বলা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আমার জিন্স এবং শার্ট মানে আমার প্রোডাক্টগুলির আফটার ডিসকাউন্ট প্রাইসটা কত। তার মানে সহজ কথায় আমার জিন্সের প্রাইস ছিল 80 টাকা, আপনি জানুয়ারি মাসে 20% মানে কত, 16 টাকা বাদ গেলে 64 টাকা হবে, এখানে বসবে 64 টাকা। সেম ভাবে ফেব্রুয়ারি মাসে 40% বাদ গেলে মানে 432 বাদ যাবে 80 থেকে, তাহলে থাকে হচ্ছে কত, 80 থেকে 32 বাদ গেলে থাকে হচ্ছে 48, 48 এখানে আসতে হবে। তাহলে আপনার প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে, এই প্রাইস এই প্রোডাক্টটি আমি জানুয়ারিতে 20% কমে বেচবো, ফেব্রুয়ারিতে 40%, মার্চে 80% আমি ডিসকাউন্ট দিব। সো গোল ইজ আফটার ডিসকাউন্ট প্রাইসটা কত এখানে বসান, আপনাকে টেবিলটাও করে দিয়েছি। ঠিক আছে, আপনি শুধু কাজ হচ্ছে ফর্মুলা লিখবেন। এখন আপনি বলতে পারেন যে প্রত্যেকটা তো স্যার আলাদা আলাদা, এখানে জিন্সের ক্ষেত্রে না ধরলাম দাম 80 টাকা, কিন্তু এখানে তো একরকম হিসাব, 20% মাইনাস, 40% মাইনাস, 80% মাইনাস, আলাদা আলাদা হিসাব। আবার এখানে শার্টের আলাদা প্রাইস, প্রোডাক্ট যদি 10 রকম থাকে আর 12টা মাসে 12 রকম হিসাব থাকে, তাহলে অনেক হয়ে যায় না? মনে করেন আমার 100 প্রোডাক্ট আর 12 মাস, তাহলে 1200 হয়ে গেল। তো 1200 বার কি আমি আলাদা ক্যালকুলেশন করব? আমরা তাহলে এক্সেল কেন শিখছি? 1200 বারের কাজ যদি একবারেই করতে না পারি, তাহলে আর এক্সেল শিখে লাভ হলো কি? তাহলে আসেন আমরা এটাকে এখন করি, এইটাকে কেয়ারফুলি বোঝার চেষ্টা করেন। ওই ছেলেটা কি বাসায় ঘুমায়নি? না ঘুমাইয়ে যাচ্ছে, এই খেলা দাও, এই যাও 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 বাইরে যে ঘুমাও, পানি দিয়ে আসো, যাও ফ্রেশ হয়ে গেছে। তোমরা হচ্ছে এত সহজ করে তোমাদেরকে দেখাই, দেখো এই জিনিসটা কিন্তু আরো শর্টে এক্সপ্লেন করে দিয়ে আমি চলে যেতে পারতাম যে অন্য অন্য টপিকে, কিন্তু আমি তোমাদেরকে যতটুকুই করো ততটুকু ভালো করে বোঝার চেষ্টা করো। এই ভালো করে বোঝার জন্য প্রয়োজনে কোশ্চেন করো, কনফিউশন থাকলে, তাহলে না জিনিসটা বোঝা যাবে। অনেকে আছে স্যার কি মনে করবেন, বাবুরা কি মনে করবেন, থাক প্রশ্ন না করি ভাই, তা না করে প্রশ্নটা করলে মানে ভ্যালিড কোশ্চেন, অফকোর্স কোশ্চেন করলে অনেকেরও জানা হয়ে যাবে। আসেন তাহলে আমরা এটাকে বের করার জন্য কি করব, আমরা ফার্স্ট এটাকে ম্যানুয়ালি কিভাবে বের করে সেটা দেখি, কারণ আমরা তো এখানে লিখবো, কি লিখবো
তাহলে আমাদের ফার্স্টে মনে করেন শার্টের প্রাইস হচ্ছে 80 টাকা, তার থেকে মাইনাস করতে হবে 80 টাকা 20%। এইটা তো লিখবো নাকি? নাকি আমরা এরকম লিখে দিতাম অনেকে 80 মাইনাস 20%? না না, কারণ বলছি না যে সব বিজ্ঞান এক্সপ্লেন এইগুলো করবেন। দেখেন একটু বোঝার চেষ্টা করেন। 80 হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস, তার থেকে 20% বাদ যাবে, যে 20%টা কত টাকার উপরে, দ্যাটস ওয়াই আমরা লিখেছি 80 * 20%। এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে রাখা সেফ, ব্র্যাকেটে না দিলেও কাজ করবে, কারণ এখানে গুণ চিহ্নের কাজ আগে হবে, মাইনাসের কাজ পরে হবে। আমি ব্র্যাকেটটা না দিলেও আগে গুণের কাজটাই করব। তারপরে এটা দিয়ে থাকা মানে সেফ, সেফ থাকলে আপনার দেখতেও সুবিধা, বুঝতেও সুবিধা এবং রিস্ক ফ্রি থাকা যায়। তাহলে এই জিনিসটাকে আমরা যদি আরেকটু শর্টেন করে কিভাবে লিখতে পারি বলেন তো? এটাকে একটু শর্টেন করে লেখা যায় না? তো 80 - 60 দেন, 80 এর উপর 20% 60 মানে 80% উপর 20% তো 16, তাই না? আর কি 16? তাই আমি 80 থেকে মাইনাস করে দিলাম 16। তুমি কোথায় পেলা? 16 কোথায় পাইছো? মুখে হিসাব মানে করে 80 এর উপর। তুমি মাথা খাটাবো কেন? এক্সেল থাকতে আমি কেন কাজ করব? আচ্ছা, তুমি কোথায় পেলা? এইটা তো এইটুকু তো আমাকে ক্যালকুলেশন করতে হবে যে কাজটা কি, প্ল্যানটা তো তোমার করতে হবে। দিস ইজ দ্য প্ল্যানিং। আমি কিভাবে ওইটার রেজাল্টটা বের করব, প্ল্যানিংটা আমি করব, কিন্তু ওইটাকে ক্যালকুলেশন তো আমি করব না। আচ্ছা, আমাকে করা যাবে না এটাই? না না, তুমি করবা কেন? তোমাকে যে বললাম, তোমাকে তাহলে আমি দিয়ে দেই 1 লক্ষ বার নিজের নাম লিখে এনে দেখাও। হ্যাঁ, তো এক্সেলে কি একবার তামান্না লিখবা, ড্র্যাগ করে দিবা, 1 লক্ষ হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, নাম লিখে ওটা টেনে দিলেও হবে, যে কোনো একটা টেনে দিলেও হবে। তাহলে এইটা কি? এটা হচ্ছে লজিক। এটাকে সংক্ষেপে রাখা মানে হচ্ছে যে তোমরা আপনি কোন জিনিস পড়ে আসছো না, মনে করো এখান থেকে 80 কে কমন দিলাম, কমন দিলে এখানে কত থাকে? 1 মাইনাস 80 * 20% কত থাকে? 20% থাকে। আরে 80 * 20% মানে 80 তো কমন নিয়ে নিছি, তাহলে 16 থাকে কি করে? তাহলে 1/5 থাকে, 0.2 থাকে, অথবা 1/5 থাকে, কারণ 80 তো কমন দিছি। তাহলে এইটাকে, এটা হচ্ছে একটু ছোট হলো না, আমার টাইপ করতে সুবিধা হবে, এটা টাইপ করলেও হবে। এটা টাইপ না করে যদি এটা টাইপ করি, তাহলে আমার টাইপ করার কাজটাও বাঁচলো। লজিক এটা আবার গুণ করে দেখি, 80 * 1 80 মাইনাস থাকলো, তাহলে 80 * 20%, এই যে 80 * 20%, এইটাও যা এটাও যা, এক কথা লেখা। তাহলে আমরা নিচেরটা লিখি, উপরেরটা লিখলেও হবে। তাহলে আমরা চেষ্টা করব যে সলিউশনটা কিভাবে করব, তার ফর্মুলাটা আমাকে দিতে হবে, কিন্তু রিপিটেড কাজটা তো আমি করব না। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা যদি লিখি ইকুয়াল টু কত লিখলাম? 80 ব্র্যাকেট, আচ্ছা একটা গুণ চিহ্ন দিতে হবে, ব্র্যাকেট 1 মাইনাস কত? 20%, 20% ব্র্যাকেট ক্লোজ। সরি, এখানে 20% কেন লিখব? 20% তো আমাকে লিখেই দিয়েছে, এই যে এখানে তাহলে B2 এই গুণ চিহ্নটা দিতে হবে এক্সেলে। আপনারা ম্যানুয়ালি এখানে দেখেন একটা গুণ চিহ্ন দেইনি, ব্র্যাকেটের আগে ম্যানুয়ালি যখন করেন গুণ চিহ্ন দিতে হয় না। গুণ চিহ্ন কি তার লাস্ট ক্লিক করলে চলে আসবে নাকি শিফট করতে হবে? কোথায় গুণ চিহ্নটা গুণ চিহ্ন? শিফট 8, ও শিফট শিফট 8 দিবেন। এক্সেলের ক্ষেত্রে এই গুণ চিহ্নটা দিতে হবে, খেয়াল রাখবেন। তাহলে এইটা এবং এই যে আমাদের এই লাইনটা ঠিক আছে না, একই না? B2 মানে কত? 80 গুণ 1 মাইনাস B6 মানে 20%। ঠিক আছে, ক্লিয়ার? এখন বলেন, ক্লিয়ার না বুঝলে বলেন, সমস্যা নাই, আমরা তো বোঝার জন্যই আসছেন এখানে। পেছনে তুমি এত লেট কেন? কিসের কি রাস্তা কেন? এইসব আন্দোলন, কালকে তো সব আন্দোলন হচ্ছিল। আচ্ছা তাহলে এটা দেখেন, আমাদের এক্সপেক্টেড রেজাল্ট ছিল 64, দেখেন 64 আসছে।
তাহলে একটা প্রথম একটা ঘর কিন্তু আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখবেন। যখন আপনি নতুন নতুন এক্সেল করছেন তখন ফর্মুলা লেখার পাশাপাশি একটা র্যান্ডমলি যে কোনো একটা ঘর আপনি নিজে ক্যালকুলেট করে দেখবেন যে ঠিক আসছে কিনা। এরপর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন তো আপনার ক্যালকুলেট করার দরকার নেই, নিজেই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এটাকে ড্র্যাগ করে দেওয়া। আমরা নিচের দিকে এবং ডান দিকে দুই দিকে ড্র্যাগ করব। নিচে ড্র্যাগ করলাম এবং ডান দিকে ড্র্যাগ করলাম। আচ্ছা, দেখেন কি রেজাল্ট আসছে। প্রথম কথা, শার্টের ভ্যালু ছিল 30 টাকা, হ্যাঁ 30 টাকাই আসছে, তাহলে 20% ডিসকাউন্ট কোথায় হলো? হয়নি। দ্বিতীয় কথা, ফেব্রুয়ারিতে 40% মাইনাস হওয়ার কথা, 0 আসছে। এখানেও 40% মাইনাস হওয়ার কথা, 0 আসছে। কেন আসছে? তাহলে ওয়াজ দা ফর্মুলা, কি ফর্মুলা ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে সেটা খেয়াল করেন। খেয়াল করেন, জিন্সের ক্ষেত্রে আমি লিখেছিলাম B2 * 1 - B6। শার্টের ক্ষেত্রে অটোমেটিক B2 এর জায়গায় B3 হয়ে গেছে, 6 এর জায়গায় 7 হয়ে গেছে। এটা হওয়ারই ছিল, হয়ে গেছে। বি গুলি এখানে দেখেন, বি গুলি এখানে যে সি হয়ে গেছে, এখানে যে ডি হয়ে গেছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন যে মনে করেন যে এই সেলটাতে আপনি কার সাথে কার ক্যালকুলেট হওয়ার কথা ছিল। মনে করেন ফেব্রুয়ারির জিন্স, ফেব্রুয়ারির জিন্সে কার সাথে কার ক্যালকুলেশন হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল 80 টাকার সাথে 40% এর। হইছে কার সাথে? ফাঁকা ঘরের সাথে 40%। মানে ফাঁকা ঘর মানে কত? ফাঁকা ঘর মানে 0। তাহলে 0 - 40% হওয়ার কারণে এখানে 0 আসছে। সিমিলার ভাবে এই 30 কেন আসলো এখানে? দেখেন যে এই 30টা আসার রিজন হচ্ছে 30 থেকে মাইনাস হওয়ার কথা 20%, কিন্তু 30 থেকে মাইনাস হয়েছে খালি সেলটা। কেন এটা এরকম হলো? কারণ দেখেন আমরা 80 এর সাথে ক্যালকুলেট করছি 20%, নিচের দিকে যখন এক ঘর নামছি তখন এইটা যখন এক ঘর নামছে এও এক ঘর নামছে। তাহলে আমাকে একে এক ঘর নামার সুযোগ দিতে হবে, নাহলে তো নতুন প্রোডাক্টে আসবে না। কিন্তু এই 20টাকে ফিক্স করে দিতে হবে, স্যার এই যে ডলার দিয়ে দিতে হবে, ডলার দিয়ে দিতে হবে। তার মানে 20 কোথায় আছে? B6। তাহলে এইখানে আপনার এটা হচ্ছে B3 তে লক করা, B2 তে লক করা যাবে না। B2 যেটা লিখছেন ওইটাকে লক করা যাবে না, বিকজ B2 আমার নিচে আসতে পারবে, নিচে আসতে দিব আমি তাকে, কারণ পরপর প্রোডাক্টগুলি নিচে আছে। আর এখানে দেখেন টেবিল কিন্তু ডেটাতে কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে হরাইজন্টাল টেবিল, একটা হচ্ছে ভার্টিক্যাল টেবিল। এইখানে দেখেন ক্যাটাগরিগুলি একটা কলামে আছে আর প্রাইসগুলি আরেকটা কলামে আছে। এইখানে দেখেন ক্যাটাগরিগুলি একটা লাইনে আছে, ভ্যালুসগুলি আরেকটা লাইনে আছে। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল, দুই রকম টেবিল হয়, ভার্টিক্যাল টেবিল, হরাইজন্টাল টেবিল। তাহলে ডেটার স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে টেবিল। কলামগুলিতে দেখেন প্রত্যেকটা কলামে আলাদা আলাদা ক্যাটাগরি। এটা হচ্ছে প্রোডাক্ট, এই এ কলামে যা আছে সব প্রোডাক্ট, বি কলামে যা আছে সব প্রাইস। এটার উপরে টেবিলের জন্য। নিচের টেবিলে দেখেন 5 নম্বর লাইনে যা আছে সব হচ্ছে মান, 6 নম্বর লাইনে যা আছে সব হচ্ছে রিডাকশন। আমরা তো চাইলে 5 নম্বর এ কলামে রাখতে পারতাম মান, এই রিডাকশনটাকে এখানে দিয়ে আমি তো পাশে পাশে লিখতে পারতাম না, ওই টেবিলে করতে পারতাম, ওইরকম করতে পারতাম। তাহলে টেবিলের স্ট্রাকচার দুই রকম হয়, এটাও খেয়াল রাখবেন। আমরা নেক্সট ক্লাসে লুকআপ শিখবো, লুকআপের মধ্যে এই জিনিসগুলি আরো ভালো মতো আসবে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। বিফোর দ্যাট আপনারা তাহলে এটা খেয়াল করেন, এইখানে আমাদের কারেকশনটা তাহলে কি করতে হবে? B20% কে লক করে দিতে হবে। B2 কে আমরা লক করে দিব। আমরা তো প্রথম সেলে লিখেছিলাম B2, আমরা তো প্রথমটাতেই ভ্যালু লিখবো, বাকিগুলি ড্র্যাগ করে দিব, আমরা প্রত্যেকটাই লিখবো না। তাহলে B2 কে লক করে দিব আর B6 কে লক করে দিব না। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? ফর্মুলাটা তাহলে এরকম দাঁড়াবে যে বলেন কি করব? B2 কে লক করব, লক করবেন। তাহলে এই যে ডলার সাইন B2 হচ্ছে B6। আচ্ছা দুটোই তাহলে তো বিও লক, টুও লক হয়ে হ্যাঁ, তাহলে তো এটা মুভমেন্ট করা যাবে না। শুধু কি $2 না শুধু পুল আপ করুন। ভাই আমি 2 লক করব না, কারণ 2 কে 3 তে আসতে দিব, 2 কে 3 তে আসতে দিব, কিন্তু বি কলাম পার হয়ে যেন সি কলামে না যায়। আমি যখন জানুয়ারির বদলে ফেব্রুয়ারিতে দেখব, আপনারা দেখছিলেন বি গুলি সি হয়ে গিয়েছিল, তাই না? তাহলে বি যেন কখনো সি না হয়, বি যেন কখনো সি না হয়। তাহলে বি কে লক করে দিব, বি তাহলে সি হবে না,
2 কে লক করব না তাহলে 2 3 হতে পারবে ডলার বি মানে একটা লক করি। তাহলে ডলার বি ডলার বি হ্যাঁ সবাই ক্লিয়ার এটা বুঝছি বি কে লক করে দিলাম তাহলে বি Move চেঞ্জ না হয়ে করতে সি পারবে। হতে পারবে না কারণ সি হয়ে গেলে আমার বেলাইনে চলে গেল কিন্তু 2 চেঞ্জ হয়ে 3 হতে হবে না হলে তো কাজ হবে না সো এটাকে লক করলাম না বললাম তাহলে এরপরে 1 মাইনাস এবার 20% এর ঘরে আসেন এটা কত ছিল B6 B6 চেঞ্জ হয়ে C6 হবে D6 হবে সো এটা লক করা যাবে তাহলে এখানে আমি কি লক করব বি ডলার 20% এখানে তো হাজার কথা ডলার B এটা মান চেঞ্জ হবে সো 20% লক তাহলে কোনটাকে লক করব B কে না 6 কে 6 কে লক করব কারণ এটা মান তো পরবর্তী চেঞ্জ হবে জি তাহলে আমরা এই ক্ষেত্রে B কে ছেড়ে দেব ওপেন B চেঞ্জ হয়ে C হবে তারপর D হবে কিন্তু 6 কখনো চেঞ্জ হয়ে 7 হতে দিব না 7 হলে কি হবে এই যে এরকম খালি ঘর পেয়ে যাবে খালি ঘর পেয়ে যাবে তাহলে খালি ঘর যদি পেয়ে যায় তাহলে তো ওই যে এরকম রেজাল্ট হ্যাঁ 0 দেখাবে 6 7 চলে আসবে 8 চলে আসবে রাইট এই ঠিক আছে তাহলে আসেন আমরা প্রথম ঘরের এই সবই মুছে দিচ্ছি only based মোছা লাগতো না ওর উপরে টেনে দিলেও আবার কাজ করতো তাহলে এখানে দেখেন যে B2 আমরা বলেছিলাম কি আপনি F4 প্রেস করলে বোথ সাইড ডলার হয়ে যায় দেখা যাচ্ছে বোথ সাইড ডলার হয়ে গেছে আবার F4 প্রেস করেন শুধুমাত্র কলাম লক আছে শুধুমাত্র রো লক আছে কলামগুলি ওপেন দেখেন B$2 হয়ে গেছে একা একা আমার লাগবে কি $B2 লাগবে তাহলে এটা তো আমি চাই না আবার F4 প্রেস করেন তাহলে $B2 এই যে আমাদের চাইছিলাম কি $B2 তাহলে $B2 চলে আসছে আবার যদি F4 প্রেস করেন তাহলে দেখেন আবার B2 হয়ে যাচ্ছে তার মানে এই রোটেট করে এই যে রিলেটিভ রেফারেন্স B2 অ্যাবসলিউট রেফারেন্সে চলে যায় $B$2 আর মিক্সড রেফারেন্সে চলে আসে $B2 অথবা B$2 তারপর আবার যদি প্রেস করেন তাহলে আবার B2 চলে আসে তার মানে এখানে যে চারটা ভ্যালু এখানে একটা এখানে দুইটা এই চারটা ভ্যালু রোটেট হতে থাকবে সার্কুলেট হতে থাকবে এই যে মিক্সড অটোমেটিক জেনারেট না F4 প্রেসে F4 F4 প্রেস করলে আমার এই একবার রিলেটিভ তো থাকেই একবার প্রেস করলে F4 অ্যাবসলিউট হবে দুইবার প্রেস করলে মিক্সডের 1 নম্বর হবে তিনবার প্রেস করলে মিক্সডের 2 নম্বর হবে চারবার প্রেস করলে আবার রিলেটিভে চলে আসবে পাঁচবার প্রেস করলে আবার অ্যাবসলিউট হয়ে যাবে এইভাবে এত যদি মনেও না রাখতে চান আপনি সিম্পলি ডলার সাইনটা টাইপও করে দিতে পারেন বাট এই জিনিসটুকু আপনাকে যে তার আগে ডলার দিব এটা আপনার মাথা থেকে আসতে হবে এটা তাকে দিয়ে দিতে হবে হ্যাঁ এইটা আপনি ডলার টাইপ করেন তাতে অসুবিধা নাই $B2 টাইপ করে দিলেও অসুবিধা নাই কিন্তু বেটার প্র্যাকটিস হচ্ছে আপনাদেরকে আগে শিখেছিলাম বেটার প্র্যাকটিস হচ্ছে B2 আমরা কখনো টাইপ করব না B2 তে ক্লিক করব B2 সেলে ক্লিক করব তাহলে কি হবে আমরা এই সেলটাকে অনেক সময় অনেক বড় টেবিলে কাজ করতে চাই এটা একটা প্র্যাকটিস আপনারা শুরু থেকে যদি এই প্র্যাকটিসটা করে আসেন তাহলে যখন একটা বড় টেবিলের মধ্যে কাজ করবেন তখন ওইটা কয় নম্বর লাইন মনে হচ্ছে যে এটা দেখতে দেখতে চোখে একটা ভুল হয়ে যেতে পারে আপনি 5 এর জায়গায় 6 লিখে ফেললেন টাইপ করে প্র্যাকটিস অনেক হ্যাঁ 19-20 চলে মানে 19-20 হতে পারে না বড় টেবিল হলে তো আপনি জুম করে ছোট করেও করা লাগবে কাজ কলামের নাম্বার বা লাইনের নাম্বার ভুল হয়ে যেতে পারে কিন্তু যখন আপনি ক্লিক করে কাজ করবেন তখন আপনি তো দেখতেই পাচ্ছেন যে এটা এই সেলকে আমি ক্লিক করেছি তাহলে ভুল হওয়ার চান্সটা থাকছে না তাহলে এখানে আমরা কি করছি এগেইন আমরা এটাকে $B2 করব তাহলে $B2 করে দিলাম আর এই B6 এর উপরে কিভাবে করবেন কার্সরটা এনে আমরা এখানে F4 প্রেস করলাম দুইবার তাহলে এই যে দেখেন $6 হয়ে গেল $6 হয়ে গেল ঠিক আছে না এটা এন্টার করলে 64 ছিল 64ই আছে এবার আপনি এটাকে নিচের দিকে ড্র্যাগ করেন নিচে ড্র্যাগ করেন আর পাশে ড্র্যাগ করেন দেখেন এই প্রত্যেকটা ক্ষেত্রে মার্চ মাসে জিন্সের প্রাইস 16 টাকা কি করে হলো এই যে দেখেন 80 টাকা থেকে 80% বাদ গেছে এই 80 থেকে 80% নিয়ে কাজ হচ্ছে আর আপনারা তো জানেন যে যেই সেলগুলি নিয়ে কাজ হয় ওই কালার দিয়ে আলাদা করে বোঝায় ব্লু গুলো হচ্ছে ওই যে AB B2 এই যে এই কালার D6 এই যে এই কালার মানে 80% তাহলে দেখেন প্রত্যেকটাই ঠিকমতো আসছে আমরা মনে করেন যে ফেব্রুয়ারি মাসে শার্টের প্রাইসটা দেখি ফেব্রুয়ারি মাসে শার্টের প্রাইস মানে হচ্ছে শার্ট এবং ফেব্রুয়ারি নিয়ে কাজ হওয়ার কথা দেখেন শার্ট এবং ফেব্রুয়ারি নিয়ে কাজ হয়েছে সো দিস ইজ দা মিক্সড রেফারেন্স
দিস ইজ দ্য ওভারঅল সেল রেফারেন্স আপনারা। তাহলে সেল রেফারেন্সটা কোনো ফর্মুলা না, কিন্তু এটা খুবই কাজের জিনিস, বিকজ আপনারা যখন ডেটা নিয়ে কাজ করবেন, টেবিলের মধ্যে কাজ করবেন ডেটা নিয়ে, আপনারা এই কোর্সে কি করবেন না করবেন সেটা নিয়ে হিসাব করেন না, আপনারা ওভারঅল এক্সেল শেখার চিন্তা করেন, বিকজ দিস ইজ এ ইম্পর্টেন্ট টুল ফর অল, সবারই সব রকম কাজে লাগে সারা জীবনে ঠিক আছে? আপনি হ্যাঁ তাহলে এই যে রেফারেন্সটা শিখলেন, এই রেফারেন্সটা হচ্ছে আপনাকে প্রপার সেলের সাথে প্রপার সেল নিয়ে ক্যালকুলেশন করাতে একটা কনসেপ্টটা হচ্ছে দিচ্ছে আপনাকে। আর আমাদের ক্লাসের মধ্যে এক্সেলে বানাচ্ছিল। হ্যাঁ, সব এক্সেলেই করে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, ডিসকাস করে দিই।